শুধু গান নয়, গানের গল্প, সে ডানা মেলে উড়ে যায় অল্প অল্প একদিন, প্রতিদিন একদিন প্রতিদিন। কেন সে গান গায় সে কথা অজানা, সে সর সন্ধির সন্ধিতে নিশানা। কেন সে গান গায় সে কথা অজানা, সে সর সন্ধির সন্ধিতে নিশানা। সে কাকে ডাকে কে মনে রাখে, আলো ছায়া মাখা হারানো দিন। সে শুধু গান নয়, প্রাণের স্পন্দন, যার কথা মালা হয়ে ওঠে চন্দন সুবাসে প্রতিদিন, একদিন প্রতিদিন। যেমন আমার মনে হয় রবীন্দ্রনাথ মানে ওনাকে কীভাবে অ্যাড্রেস করা হবে, যে আমাদের মতো সাধারণ যারা মানুষ, একেবারেই যারা খুবই ভিড়ে মিশে যাওয়া মানুষ, তাদের জন্য রবীন্দ্রনাথ একটা ব্যাখ্যা বোধহয় করে গেছেন যে তোমরা আমাকে এই বলে ডাকতে পারো যে কোন আলোতে প্রাণের প্রদীপ জ্বালিয়ে তুমি ধরায়, সাধক হোক, প্রেমিক হোক, পাগল হোক, ধরায় আসো। এই তিনটার অদ্ভুত একটা মিশ্রণ রবীন্দ্রনাথ। এবং আজকের আধুনিক গান বা রবীন্দ্রনাথের আধুনিক গান ওনার জন্যই আর কি, আমার যেটা মনে হয় সব থেকে আধুনিক উনি ছিলেন। যেই সময় বসে উনি, তুমি রবীন্দ্রের সঙ্গে গাইলে কিন্তু একটা অন্য ডাইমেনশন আসে। রবীন্দ্রনাথের কথাই যখন হচ্ছে, দাঁড়িয়ে আছো তুমি আমার গানের পারে, আমার সুরগুলি পায়ে চরণ, আমি পাইনি তোমারে, দাঁড়িয়ে আছো তুমি আমার গানের পারে। সার্থক সার্থক। সত্যি আমাদের সব গানের পারেই কোনো না কোনো ভাবে রবীন্দ্রনাথ দাঁড়িয়ে থাকেন। সেই অনুভূতিটা থাকলে আমার মনে হয় যে কোনো গান মানে অনেক ব্যক্তি নিয়ে অনেক গভীরতার সঙ্গে গাওয়া যায়, আর এটা উত্তীর্ণ হয়, মানে সব সময় যেন গান একটা উত্তীর্ণ শুদ্ধিকরণ হতে যায়। আমার যেমন সেদিন একটা জিনিস মনে হচ্ছিল, রবীন্দ্রনাথের পরবর্তীকালে রবীন্দ্রনাথকে আমার মনে হয় যে গীতিকার এবং সুরকার ভীষণভাবে রিয়েলাইজ করেছেন, তার লেখাতেও আমরা পাই এবং স্বীকারও করেছেন। একটি নাম বলা যায় সলিল চৌধুরী, যাকে সলিল লাভ, ওইটা আমাদের খুব ভালো লাগবে। সলিল চৌধুরী রবীন্দ্রনাথের যুগে, যিনি কৃষ্ণকলির শুনে কৃষ্ণকলিকে রিয়েলাইজ করে উনি রবীন্দ্রনাথকে খোলা চিঠি লিখলেন, সেই মেয়ে হয়তো তারে কৃষ্ণকলি বলে কবিগুরু তুমি চিনেছিলে, তার দুটি কালো গহীন চোখে সে বেদনারই দহন ঝলকে, আমি তো দেখেছি তারে মরণ সংকারে ঘুরেছে নিঃসহায়, হয়তো বা ময়না পাড়ার মাঠের সেই কালো মেয়ে। এই সলিল চৌধুরী প্রসঙ্গ, যেটা আমি খুব মানে মাথায় নিয়ে ঘুরছিলাম যে তোমার কাছে মিলবে কিনা আমাদের জায়গাটা, যে ধরা যাক তেমনভাবে শোনা কোনো গান বা টোটাল মিউজিক যদি আমি বলি, ধরো তুমি তোমার 18 বছর বয়সে যে গান শুনছো, সলিল চৌধুরীর গান, তো একদম সলিল চৌধুরী স্পেসিফিক্যালি বলি, 18 বছর, যে কোনো গান হতে পারে, বাংলা, হিন্দি, হোয়াটএভার। বাংলা হলে অবশ্যই তার গীতিকার সুরকার দুটোই উনি নিজে। সেই গান যখন তুমি আজকে দাঁড়িয়ে শুনছো, তখন কি মনে হয় তেমনভাবে শোনা হয়নি? আমি সেই সব গানের ক্ষেত্রেই মনে হয় তেমনভাবে শোনা হয়নি। কেন মনে হয়? যে বয়সের সাথে সাথে রিয়েলাইজেশন যা চেঞ্জ হয়েছে, তখন একরকম মন নিয়ে শুনেছি, মানে শুনছি ও এই কর্ড লেগেছে, ওই কর্ড লেগেছে, ওটা নয়, কিছু তো চাহিনি আমি,
কি ভালো গান, এটা গাই। গানটা পট করে ক্যাসেট চালিয়ে শুনে শিখে নিয়ে সাথে সাথে গিয়ে দিলাম। এখন ওই গানটা মনে হয় যেন কোথায় যেন একটা টোকা মারে। তো সে দেখো, গান তো ভেতর থেকে আসে, গান তো মনন থেকে আসে, আমার অন্তত তাই মত। তো তোমার ভেতরে যখন যে লিরিক, যখন যে সুর যেভাবে টোকা মারবে, এই টোকা মারাটা সবার ক্ষেত্রে একরকম হবে না, যেহেতু এটা একটা আর্ট ফর্ম। তুমি একরকম ভাবে তাকে ভাববে, আমি একরকম ভাবে ভাববো। সুতরাং তুমি একরকম ভাবে তোমার রেন্ডিশনটা হবে, আমার একরকম রেন্ডিশন হবে। ভাবনাটা তো দুটো মানুষের একরকম হতে পারে না, তাই না? যেটা কারণ গানের লিরিকটা হচ্ছে সাহিত্য, গান বাজনার সঙ্গে একটা সাহিত্যের বিরাট যোগ আছে। এবার এই লিরিকটাকে আমি যদি আমাদের যেমন এক্সপ্লানেশন করতে দিত, কবিতা একটা এক্সপ্লেন করো তুমি এই 4টে লাইন, সেটা তুমি একরকম লিখবে, আমি একরকম লিখবো। তোমার বোধহয় ইংরেজি সাহিত্য ছিল না? হ্যাঁ, ইংরেজি সাহিত্য ছিল। ধরো একটা শেক্সপিয়ারের নাটকের একটা কিছু অংশ, টেনিসনের একটা কবিতা, ইউলিসিস। ইউলিসিস তুমি একভাবে এক্সপ্লেন করবে, আমি একভাবে এক্সপ্লেন করব। গান গানটি গান গানটি গানটি গান গানটি। তো এরকম প্রত্যেক এটা তো গানের কথাটাও তো একটা লিরিক, সাহিত্য অবশ্যই। তো সেই সাহিত্যটাকে তুমি যেভাবে বুঝবে তুমি সেভাবে গাইবে, আমি যেভাবে বুঝবো আমি সেভাবে গাইবো। আমাকে যেভাবে ও ধাক্কা মারবে, তোমাকে সেভাবে ধাক্কা নাও মারতে পারে। তো সুতরাং সেই রকম সলিলবাবুর বেশ কিছু গান শুনতে শুনতে মনে হচ্ছে সত্যি, যেমন আমায় প্রশ্ন করে নীল ধ্রুব তারা, এটা যখন হিন্দিতে শুনি একরকম, বাংলায় শুনি একরকম, তখন যখন শুনেছিলাম একরকম, এখন শুনছি একরকম। বরং সিনেমার গান কোথাও হেল্প করে, কারণ সিকোয়েন্সটা তখন পেয়ে যাচ্ছি আমরা। না, সিকোয়েন্সের মধ্যে না, সিনেমার গান যেটা মনে হয় আমার যে মানে একটা ফিল্মাইজ হয়ে যায়, তো ওটা ওই দৃশ্যগুলো মনের মধ্যে গেঁথে থাকে, ওর বাইরে বেরোতে পারছি না। কিন্তু ও ছাড়া তুমি যদি এমনি রেকর্ডে, যেটা সিনেমায় ব্যবহার হয়নি বা ওই সিনেমাটা তুমি দেখিনি, সেই গানটা যদি তুমি শুনতে বসো চোখ বন্ধ করে, তোমার চিত্রকল্পটা আলাদা হবে, কারণ তুমি তো সিনেমাটা দেখিনি। ইমেজারিটা তখন এমনও হতে পারে একটা চরম দুঃখের গান, তুমি তত দুঃখ খুঁজে পাচ্ছ না তাতে, কারণ তুমি ওই সিনেমাটা দেখোনি। তো এই হচ্ছে ব্যাপার, মানে এই যে আমাদের মধ্যে এই যে ভাবের মানে ভাব সঞ্চারটা হয়, এটা তো আমাদের কোনো মহত্ব নেই, এটা উনি করে দিচ্ছেন। ওনার সেই শিক্ষা, সেই লিরিক, সেই সুর দিয়ে আমাদের ওটা নিংড়ে বার করে আনছেন। না, আমাদের বলতে তুমি খুব মাস স্কেলে ধরো না, সবাই সলিল গানকে বা এইভাবে এক্সপ্লেন করতে পারবে। আমি খুব খোলাখুলি বলছি, মানে সলিল গানের ব্যাপ্তিটা তুমি ভাবো, একটা হচ্ছে কিছু তো চাইনি আমি করছেন, আবার করছেন ও ঝর ঝর ঝরনা ও রূপালি বর্ণা, ওরে হারায়েছে প্রাণ মন আমার একটুকু স্বর্ণা, তুই একটুকু স্বর্ণা ও ঝর ঝর ঝরনা, কোথায় কোথায় চলে যাচ্ছে। আবার কে যাবি, কোনো মিল নেই দুটো, মানে কতগুলো জিনিস ওনার মধ্যে, একটা স্রষ্টার মধ্যে, একটা কম্পোজারের মধ্যে, একটা লিরিসিস্টের মধ্যে, উনি নিজেই যেহেতু সব করছেন, থাকলে এই জিনিসটা হয়। তুমি ভাবতে পারো, সলিলবাবুর কথা বলে শেষ করা যায় না, আমি ভীষণ ইমোশনাল। প্রজাপতি পাখনা মেলো, এবং লাস্টে গিয়ে লিখছেন যে শেষ স্তবকে, মনে পড়ে যায় এই জীবন শিয়রে মোর কখন বসে বসে হতাশে হুতাশে ফিরিয়া গেল। হ্যাঁ, ঠিক ধরেছো। মানে এটা ছোটবেলায় মনে হচ্ছে প্রজাপতি উড়ে যাচ্ছে, ইমেজারি দেখছি, খুব একটা নাচের গান না। এই জীবন শিয়রে মোর কখন বসে বসে হতাশে হুতাশে ফিরে গেল, জীবন আমায় ডেকে গেছে, আমি শুনতে পাইনি। ধরো এই গানটা আমাকে খুব হন্ট করে, গানের লেখাটাই কবিতা মনে হয় যে ফাগুনকে ডাকলাম, ফাগুন বললো আসছি, আমি বসন্তে বসন্তে শেষ চিতাকে সাজাচ্ছি। বসন্তের সাথে চিতাকে এনেছে, তুমি ভাবো। গোলাপকে ডাকলাম, গোলাপ বললো শুনছি, আমি সুগন্ধ থেকে মুক্তি শুধু পাওয়ার দিন গুনছি। তুমি ভাবো। তারপরে দেখো অন্তবিহীন কাটে না বিরহের দিন। তোমার এমনিতে মনে হচ্ছে
এর একটা বিরহের গান, একটা প্রেমিকা বসে বসে গাইছে, প্রেমিক নেই। আবার তার মুডটা খুব পেপি কিন্তু। হ্যাঁ হ্যাঁ, ওই 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 অন্তরাটা বলো বলো স্কেলটা। না, কুয়াশা কুয়াশা ভরা আশা, কুয়াশা কুয়াশা ভরা আশা, বোবা হয়ে গেল সব ভাষা, বোবা হয়ে গেল সব ভাষা, বাঁধন সবই এত হেলায় হলো, আমায় করো রঙিন, আমায় করো রঙিন। এখানে কিন্তু আদৌ বিরহ থাকছে না, অথচ প্রথম লাইনটা শুরু হচ্ছে অন্তর্বিহীন কাটে না আর যেন বিরহের দিন। ব্যক্তিটা ভাবতে পারছো? তখন তো ওগুলো মাথায় আসেনি, কিন্তু এখন তো মনে হয় বৃপ বাবা, প্রতিটি ছত্রে ছত্রে কি সাংঘাতিক জাদু, যেমন সুরে তেমন কথায়, অবশ্যই কোথাও কোনো বিচ্যুতি নেই। না, সলিল চৌধুরীর যে ব্যাপ্তি, ওই অনেক সময় এই গানে কি কর্ড লেগেছে বা এই গানে ইন্টারলুড কি হয়েছে, ওইটুকু দিয়ে সলিল চৌধুরীকে কিন্তু ব্যাখ্যা করা যায় না কখনোই না। সলিল চৌধুরীর গান বাজানো ভীষণ শক্ত, যে মিউজিক মিউজিকটা তো মানে ডেঞ্জারাস, মানে একটা ইন্টারলুড থেকে একটা গান, একটা রেওয়াজ তো বটেই। এই যে ও ঝড় ঝড় যে গানটা বলছিলে, ওটা তো একটা রেওয়াজ, ওটা একটা রেওয়াজ, মানে এই যে ওয়েস্টার্ন ক্লাসিক্যাল গুলে খেলে ওই রকম মানে তার প্রসব হয় আর কি। সত্যি কথা, মানে যখন এই ফার্স্ট ইন্টারলুডে ঢুকছেন যে দাদা 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 দাদা, এটা মুখে যত সহজে আমরা বলে ফেলছি। বা ধরো ওই হিন্দি গানটা রাতু কি ওরে বাবা, হন্টেড মেলোডি, অন্তরাটা কি সুন্দর সুরে, জব বোঝ দিল পর বনি না তো চলে বাতি না হো কোই সাথী, তারপরে যে উপরে একটা ক্রিসেন্ডোর মতো ফির ভি না ডর আগে বুঝে দিয়ে শহর তো হ্যায় তেরে লিয়ে জব জিন্দেগি, এই অন্তরা শুরু হচ্ছে। এই আবার শুধু গানের এইভাবে স্মুথলি, হ্যাঁ, কোথাও কোনো জার্ক নেই এতটুকু। এক ঐশ্বরিক, মানে ঐশ্বরিক ক্ষমতা না থাকলে হন না আর কি। আমরা খুব মানে লাকি মনে করি, নিজেদের খুব ভাগ্যবান মনে করি যে আমরা এই গানগুলো একটু শুনতে পাচ্ছি। আর আমার এটাও মনে হয় আমাদের বাঙালিদের মধ্যে এরকম এরকম লোক এইরকম ছিলেন, যাদের নিয়ে সারা ভারতবর্ষ বা হেমন্ত বাবু, সলিল বাবু, যাদের নিয়ে সারা ভারতবর্ষ পাগল হয় এখনো, প্রজন্মের পর প্রজন্ম। ছেলেমেয়েরা তো সব পুরোনো গানই গাইছে না, ওই গানগুলোই তো গাইছে। ডেফিনেটলি ডেফিনেটলি।